তুমিতেই পূর্ণ। লেখনীতে বন্যা শিকদার। পর্ব ৯। আদ্রিক নূর কে কোলে নিয়েই বাসার ভেতরে ঢুকল। তাকে দেখেই সবাই চমকে উঠল। তার পুরো মুখ আগুনের মতো লাল হয়ে আছে। চোখ দুটো ভয়ঙ্কর রকমের রক্তিম। দেখেই বোঝা যাচ্ছে সে ভয়ানক রেগে আছে। কেউ সাহস করে কিছু জিজ্ঞেস করল না। আদ্রিক কারো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে হাঁটতে লাগল। জিসান অনেক আগেই রিমন কে নিয়ে বাসায় পৌঁছে গিয়েছিল। ছোট্ট রিমন যখন নিজের বোনকে আদ্রিকে কোলে অচেতন অবস্থায় দেখল, তখনই ভয় পেয়ে গেল। সে তড়িঘড়ি করে তাদের পিছু নিল। কিন্তু রুমে ঢোকার আগেই আদ্রিক নূর কে বিছানার উপর ফেলে দিল। তারপর বিদ্যুৎ গতিতে দরজা ভেতর থেকে লক করে দিল। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই হতভম্ব হয়ে গেল। নূর ভয়ভরা চোখে তাকিয়ে আছে আদ্রিকে দিকে। তার পুরো শরীর কাঁপছে। আদ্রিক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। চোখে এমন এক ভয়ঙ্কর দৃষ্টি, যা দেখে নূরে বুক শুকিয়ে গেল। পরের মুহূর্তেই পরপর কয়েকটা থাপ্পড় বসল নূরে গালে। আঘাত এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যেই তার গাল লাল হয়ে উঠল। নূর কেঁপে উঠল। আদ্রিক এক ঝটকায় তার গলা চেপে ধরে গর্জে উঠল। তোকে বলেছিলাম না আমার পারমিশন ছাড়া এই রুম থেকে বের হবি না? তাহলে তুই আমার সব গার্ডের চোখ ফাঁকি দিয়ে পালালি কিভাবে? হ্যাঁ, কি ভেবেছিলি আমি তোকে খুঁজে পাবো না? তুই আদ্রিক দেওয়ানের কাছ থেকে মুক্তি চাস? নূর কাশতে শুরু করল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। তবুও আদ্রিক হাত সরালো না, বরং আরো শক্ত করে চেপে ধরল। এত জেদ কিভাবে হয় তোর? আমার কথা অমান্য করতে তোর বুক কাঁপল না? মরার জন্য পাখনা গজিয়েছে তোর এত সাহস যে আমার কাছ থেকে পালাবি? ঠিক তখনই বাইরে থেকে রিমনে কান্নাভেজা কণ্ঠ ভেসে এলো। ভাই আমার বুবুরে ছাইরা দেন, আমার বুবু আর যাইব না। দয়া কইরা মাইরেন না। আমার বুবু মইরা গেলে আমি কারে বুবু কমু? ছোট্ট ছেলেটা দরজায় ধাক্কা দিচ্ছে আর হাউমাউ করে কাঁদছে। কিন্তু তবুও আদ্রিকে রাগ কমল না। সে ধীরে ধীরে নূরে গলা ছেড়ে দিল। নূর হাঁপাতে লাগল। কিন্তু পরের মুহূর্তেই আদ্রিক কোমর থেকে নিজের বেল্ট খুলে ফেলল। বেল্টটা হাতে দেখেই নূরে বুক কেঁপে উঠল। তার আত্মা যেন শুকিয়ে গেল। আজ তার সাথে খুব খারাপ কিছু হতে যাচ্ছে সেটা সে বুঝে গেছে। আদ্রিক হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল তার ওপর। সপাসপ কয়েকটা বেল্টের আঘাত পড়ল নূরে শরীরে। প্রতিটা আঘাতে নূর কেঁপে উঠছে। তার শরীর আগেই দুর্বল ছিল। এত কষ্ট সহ্য করার মতো শক্তি আর ছিল না তার। হঠাৎই সে নিস্তেজ হয়ে গেল। ধপ করে বিছানা থেকে নিচে পড়ে গেল নূর। মুহূর্তেই যেন আদ্রিকে হুঁশ ফিরল। তার বুক কেঁপে উঠল। সে কি করে ফেলেছে? বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে নূর কে তুলে নিজের বুকে জড়িয়ে নিল। রেড রোজ। সে প্রায় চিৎকার দিয়ে উঠে। কিন্তু নূর অজ্ঞান হয়ে তার বুকে লেপ্টে রইল। রেড রোজ, এই রেড রোজ। কি হলো তোমার? প্লিজ চোখ খুলো যান। সরি। আমি আর একটু আঘাত করব না। প্লিজ কথা বলো না। কিন্তু নূরে কোনো সাড়া নেই। তার নিস্তেজ শরীরটা আদ্রিকে বুকের সাথে মিশে আছে। ভয়ে আদ্রিকে পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই সবাই হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। আদ্রিক চিৎকার করে উঠল, জিসান প্লিজ ডক্টর আঙ্কেলকে আসতে বলো। আমার রোজ কথা বলছে না, আমি এটা কি করে ফেললাম? তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে আবারও গিয়ে নূর কে শক্ত করে জড়িয়ে ধরল। পাগলের মতো তাকে ঝাঁকাচ্ছে। রেড রোজ কথা বলো না প্লিজ। আমার ভুল হয়েছে, প্লিজ চোখ খোলো। কিন্তু কোনো সাড়া মিলল না। রিমন নিজের বোনের এমন অবস্থা দেখে আরো জোরে কেঁদে উঠল। জিসান দ্রুত ডক্টরকে ফোন করল। কিছুক্ষণের মধ্যেই ডক্টর চলে এলেন। তিনি নূর কে ভালোভাবে চেক আপ করলেন। তারপর কিছু মেডিসিন লিখে দিলেন। জিসান দ্রুত সেগুলো আনতে বেরিয়ে গেল। আরশি আর জেসমিন খাতুন নূরে পাশে বসে আছে। রিমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হঠাৎ ডক্টর আদ্রিক কে ডাকলেন। আদ্রিক মাথা নিচু করে গিয়ে দাঁড়ালো তার সামনে। ডক্টরের চোখে হতাশা স্পষ্ট। আদ্রিক, আমি জানি তুমি নিজের রাগ কন্ট্রোল করতে পারো না।
কিন্তু তাই বলে একটা ছোট্ট মেয়ের উপর এভাবে আঘাত করা ঠিক হয়নি। আদ্রিক অসহায় চোখে তাকালো। কিন্তু আঙ্কেল, আমি ওকে এতটা আঘাত করতে চাইনি। সত্যি চাইনি। ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন। আমি বুঝতে পারছি। তোমার আঘাত হয়তো স্বাভাবিক একজন মানুষ সহ্য করতে পারত। কিন্তু নূর শারীরিক আর মানসিক দুই দিক থেকেই দুর্বল। ওর শরীর এত চাপ নিতে পারেনি। তবে ভয় পেও না। সব ঠিক হয়ে যাবে। আদ্রিক আর কিছু বলতে পারল না। ডক্টর কিছু নির্দেশনা দিয়ে চলে গেলেন। তারপর জেসমিন খাতুন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি রাগে কাঁপছিলেন। আদ্রিকে দিকে তাকিয়ে বললেন, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? একটা ছোট্ট মেয়ের গায়ে এভাবে পশুর মতো আঘাত করলি? তোর থেকে আয়ান শত গুণে ভালো। ও অন্তত নূরকে এত কষ্ট দিত না। ভালোবাসতে না পারলে অন্তত কষ্ট দিস না। মেয়েরা টাকার জন্য পাগল হয় না, তারা শুধু একটু যত্ন চায়। তোকেও এসব বলে লাভ কি? যে মানুষ হাজারটা খুন করতে পারে, সে একটা নিষ্পাপ মেয়েকে আঘাত করতে পারবে না? কথাগুলো বলেই তিনি চলে গেলেন। আদ্রিক স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এই প্রথম তার ফুপি তাকে এভাবে কথা বলল। আর সে বুঝতে পারল কেন? কারণ জেসমিন খাতুন নিজেও একসময় এমন আঘাত সহ্য করেছিলেন। আজ নূরে মধ্যে হয়তো তিনি নিজের অতীতটাই দেখতে পেয়েছেন। তারপর সবাই এক এক করে রুম থেকে বেরিয়ে গেলেও রিমন কিছুতেই তার বোনকে ছেড়ে যেতে রাজি হচ্ছিল না। ছোট্ট ছেলেটা বারবার নূরে হাত আঁকড়ে ধরে কাঁদছিল। শেষ পর্যন্ত জিসান অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে নিজের সাথে নিয়ে গেল। রুমে এখন শুধু আদ্রিক আর নূর। নূর নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। তার ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে আদ্রিক কিছু সময় স্থির হয়ে বসে রইল। বুকের ভেতর অদ্ভুত এক যন্ত্রণা হচ্ছে তার। নিজের হাতেই সে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে কষ্ট দিয়ে ফেলেছে। হঠাৎ সে ধীরে ধীরে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। প্রায় 1 ঘন্টা ধরে শাওয়ার নিল সে। বরফ শীতল পানির নিচে দাঁড়িয়ে থেকেও মাথার আগুন কমল না। বরং নিজের প্রতি ঘৃণা আরও বাড়তে লাগল। সে মেয়েটাকে অসম্ভব ভালোবাসে। কখনোই আঘাত করতে চায়নি। তবুও রাগের মাথায় কি থেকে কি করে ফেলল। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে নিজেকেই ঘৃণা হতে লাগলো তার। একসময় ধীরে ধীরে ওয়াশরুম থেকে বের হলো আদ্রিক। তার চুল ভেজা, চোখ লালচে। গুটি গুটি পায়ে এসে নূরে পাশে বসল। মেয়েটা নিশ্চুপ হয়ে শুয়ে আছে। নিঃশ্বাস মৃদু ওঠানামা করছে। আদ্রিক কাপা হাতে আলতো করে নূরে কপালে হাত রাখল। মুহূর্তেই তার বুকটা মোচড় দিয়ে উঠল। নিজের অজান্তেই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নূরের গালে। হালকা নড়েচড়ে উঠল নূর। তার চোখের পাতা কেঁপে উঠল। ধীরে ধীরে চোখ খুলতেই সামনে আদ্রিককে দেখতে পেল সে। আর পরক্ষণেই ধরফর করে উঠে বসল। চোখে মুখে তীব্র ভয়। সে তাড়াতাড়ি পিছিয়ে যেতে লাগল। কাপা কাপা গলায় বলে উঠল, আল্লাহর দোহাই লাগে আমারে আর মাইরেন না। আমি আর আপনার কথার অবাধ্য হমু না। আপনি যা কইবেন আমি তাই করমু। এই ঘর থাইকা বাইরেও যামু না, তাও আমারে আর মাইরেন না। তার গলা কেঁপে উঠল। তবুও এক নাগালে বলতে লাগল, আমার সারা শরীর ব্যথা করতাছে। আমি আর কোনোদিন আপনারে ছাইরা যামু না। সারা জীবন আপনার লগেই সংসার করমু। একটু এই বাড়ি থাইকা বাইর হমু না সত্যি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে গেল নূর। তার ভীতসন্ত্রস্ত মুখটার দিকে তাকিয়ে আদ্রিকে বুক ভেঙে যাচ্ছিল। মেয়েটা কাঁপছে। তার চোখে এমন ভয় যেন আদ্রিক কোনো মানুষ না, ভয়ঙ্কর কোনো দানব। হঠাৎ আদ্রিক ঝট করে নূরকে নিজের বুকে জড়িয়ে নিল শক্ত করে। ভীষণ শক্ত করে। তারও কণ্ঠ কেঁপে উঠল। সরি রেড রোজ, রিয়েলি রিয়েলি সরি। আমি একটুও চাইনি তোমাকে হার্ট করতে। কিন্তু তুমি কেন আমাকে একা করে চলে গেলে? তুমি তো জানতে তুমি ছাড়া শূন্য আমি। তুমিতেই পূর্ণ আমি। আদ্রিক দেওয়ান, সত্যি সত্যি তোমাকে ছাড়া নিঃস্ব। আমি কতবার বলেছি আমার অবাধ্য হবে না। কিন্তু তুমি তাও করলে। দেখলে তো কতটা কষ্ট পেলে তুমি। নূর হতভম্ব হয়ে গেল। এই মানুষটাই কিছুক্ষণ আগে হিংস্র সিংহের মতো তাকে আঘাত করেছে। আর এখন সেই মানুষটাই শিশুর মতো অসহায় হয়ে তার কাছে ক্ষমা চাইছে। ভালোবাসা বুঝি এমনই হয়। কখনো ভয়ঙ্কর, কখনো ভীষণ নরম।
নূর আগে কখনো এত কাছ থেকে ভালোবাসা অনুভব করেনি। তবে আজ আদ্রিকে কথাগুলো শুনে নিজের উপরও রাগ হতে লাগল। সে কেন এত অবাধ্য হলো? চাইলেই তো এই মানুষটার সাথে শান্তিতে সংসার করতে পারত। ভাবতেই বুকের ভেতর অপরাধবোধ জমতে লাগল তার। হঠাৎই তার ভাইয়ের কথা মনে পড়ল। সাথে সাথে সে আতঙ্কিত হয়ে উঠল। ভাইও! চিৎকার করে উঠল নূর। আমার ভাই কই? আব্বা আমার ভাইরে মাইরা ফালাইব। ভাই! সে তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে চাইল। ছটফট করতে লাগল। আদ্রিক দ্রুত তাকে নিজের বুকে চেপে ধরল। তবুও নূর শান্ত হচ্ছে না। শেষ পর্যন্ত আদ্রিক তার গাল আলতো করে ধরে ফিসফিস করে বলল, রিল্যাক্স রেড রোজ ভাই, ঠিক আছে। ওর কিছু হয়নি। রিমন এখন জিসানে সাথে ঘুমাচ্ছে। নূর থমকে গেল। চোখ ভরা অবিশ্বাস নিয়ে তাকালো তার দিকে। আপনি আবারও মিছা কথা কন কেন? আমি জানি ভাই এই বাড়িতে নাই। আব্বা ভাইরে রশি দিয়া বান্দা রাখছে। তার গলা আবার কেঁপে উঠল। আদ্রিক গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তুমি আমাকে ট্রাস্ট করতে পারছো না রোজ? তোমায় বলেছিলাম না, তোমার ভাইকে আমি এনে দেব। গড প্রমিজ, রিমন এখন এই বাড়িতেই আছে। বিশ্বাস হচ্ছে না তো? চলো, এখনই জিসানে রুমে নিয়ে যাচ্ছি তোমাকে। আদ্রিক উঠে দাঁড়াতে নিতেই নূর তাড়াতাড়ি তার হাত চেপে ধরল। আদ্রিক ভ্রু কুঁচকে তাকালো। যাবে না? নূর ধীরে ধীরে মাথা নাড়াল। তার কাপা কাপা কণ্ঠ ভেসে এলো, লাগবো না, আমি আপনারে বিশ্বাস করি। মুহূর্তেই আদ্রিকে বুকটা শান্ত হয়ে গেল। নূরে কথা শুনে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে আলতো হাতে নূরে চোখের পানি মুছে দিল। তারপর আবারও মেয়েটাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। খুব যত্ন করে, যেন এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা সে বুকে আগলে রেখেছে। হঠাৎই অনেক ছোটাছুটির পর কোনো রকমে আদ্রিকে হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল নূর। হাঁপাতে হাঁপাতে খানিকটা দূরে সরে দাঁড়ালো সে। এলোমেলো চুলগুলো মুখের উপর পড়ে আছে, চোখে মুখে লজ্জার মিশ্র ছাপ। আদ্রিক হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। নূর কপাল কুঁচকে বলে উঠল, এমন চ্যাপকাইয়া ধরেন কেন? আমার দম বন্ধ লাগে না? আমারে কি মাইরা ফালাইবেন? তার কথায় আদ্রিক হেসে ফেলল। পরের মুহূর্তেই সে হুট করে বিছানায় গা এলিয়ে দিল। তারপর এক টানে কে আবার নিজের বুকের মধ্যে টেনে নিল। তবে এবার নূর ছটফট করল না। চুপচাপ তার বুকের উপর মাথা রেখে রইল। আদ্রিক আলতো করে তার মাথায় থুতনি ঠেকিয়ে ফিসফিস করে বলল, তোমাকে মেরে ফেললে আমি বাঁচব কিভাবে শুনি? নূর সাথে সাথে মুখ তুলে তাকালো তার দিকে। বড় বড় চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে জিজ্ঞেস করল, বউ, এর লিগা কেউ মইরা যায়? আদ্রিক মুচকি হাসল। তারপর নূরে কপালের উপর আলতো একটা চুমু এঁকে দিল। অন্য কেউ না মরলেও আমি তো মরেই যাব। আফটার অল, আমার বউ, তাই তো আমার জীবন। কথাটা শুনেই নূর খিলখিল করে হেসে উঠল। তার সেই হাসির শব্দে যেন আদ্রিকে ভেতরটা শীতল হয়ে গেল। আদ্রিক অপলক তাকিয়ে রইল তার দিকে। মেয়েটা হাসলে সত্যিই কতটা প্রাণবন্ত লাগে। মনে হয় সব অন্ধকার দূর হয়ে যায়। হঠাৎই নূর ধরফর করে উঠে বসল। হাত কোমরে রেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আজকা সারাদিন তো আপনি বাড়িতে আছিলেন না। আপনি কি সারাদিনে কিছু খাইছিলেন? আদ্রিক ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মুহূর্তেই তার মনে হলো মেয়েটাকে আজ সত্যিকারের বউ বউ লাগছে। সে মৃদু হেসে বলল, রেড রোজ, আজ কেমন তোমায় বউ বউ লাগছে না? বউ বউ লাগবো কেন? আমি তো আপনার বউই হই। নাকি আমারে আপনার বউ হিসাবে ভালো লাগে না? আদ্রিক সাথে সাথে তার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল। এত কাছে যে নূরে নিঃশ্বাসও সে অনুভব করতে পারছে। তারপর নিচু স্বরে আওড়ায়, ভালো না লাগলে কি বউ করে আনতাম নাকি? আমার যে এই মিষ্টি বউ কে ভীষণ ভালো লাগে। সারাদিন শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ভীষণ করে ভালোবাসতে ইচ্ছে করে। কিন্তু সেটা তো আমার মিষ্টি বউ বুঝে না। নূর মুহূর্তেই লজ্জায় নুয়ে গেল। গাল দুটো টকটকে লাল হয়ে উঠল। সে তাড়াহুড়ো করে নিজেকে আদ্রিকে হাত থেকে ছাড়িয়ে নিল। তারপর গুটি গুটি পায়ে দরজার দিকে এগোতে লাগল। ঠিক তখনই আদ্রিক পেছনে থেকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ?
নূর দরজার কাছে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। তারপর মুচকি হাসল। আপনার লিগা খাওন নিয়ে আসি। আদ্রিক ভ্রু তুলে তাকালো। আবার পালাবে না তো? নূর এবার ঠোঁট কামড়ে ছোট্ট করে হাসল। তারপর ধীরে ধীরে বলল, আর পালামু না। এখন থিকা আমি আপনার বউ হইয়া থাকমু। আপনার লগে সংসার করমু। সারা জীবন। কথাটা বলেই সে লাজুক হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর আদ্রিক স্থির হয়ে তাকিয়ে রইল দরজার দিকে। তার বুকের ভেতর তখন এক অদ্ভুত শান্তি। মনে হচ্ছে বহুদিন পর তার রেড রোজ সত্যিই তার হয়ে গেছে। কিন্তু তবুও আদ্রিকে পুরোপুরি বিশ্বাস হলো না। মেয়েটা আবার পালাবে না তো? এই ভয়টা এখনো বুকের ভেতর কাটার মতো বিঁধে আছে। তাই নূর রুম থেকে বের হতেই সেও নিঃশব্দে তার পিছু নিল। নূর ধীরে ধীরে কিচেন রুমে ঢুকল। সেখানে গিয়ে খুব মন দিয়ে আদ্রিকে জন্য খাবার বেড়ে নিতে লাগল। ভাত, মাছের ঝোল সব সুন্দর করে প্লেটে সাজালো। তারপর হঠাৎই দুষ্টুমি ভরা হাসি ফুটল তার ঠোঁটে। চারপাশে তাকিয়ে লুকিয়ে এক মুঠো লঙ্কার গুঁড়ো তুলে মাছের ঝোলে মিশিয়ে দিল। নূর ঠোঁট চেপে হাসতে হাসতে বিড়বিড় করে, আমারে মাইর দিয়েছেন না? তার লিগা আপনাকেও আমি এই ঝাল তরকারি দিয়া খাওয়ামু। উফফ এহনু শরীরটা ব্যথা করতাছে। রাক্ষস লোক একটা। তারপর আবার হাসল। আপনার লগে সারা জীবন সংসার করমু, তো আমার জ্বালা যন্ত্রণা আপনি সহ্য করবেন না তা কেমনে হয়? কন না ভালোবাসেন আমায়, তাইলে আমার জ্বালাও সহ্য করেন। কথাগুলো শুনে আড়াল থেকে দাঁড়িয়ে থাকা আদ্রিক মুচকি হেসে ফেলল। তার বুকটা অদ্ভুত উষ্ণতায় ভরে উঠল। মেয়েটা তাকে শাস্তি দিতে চাইছে, অথচ সেই শাস্তির মাঝেও ভালোবাসা লুকিয়ে আছে। আদ্রিক দ্রুত পা টিপে টিপে আবার রুমে ফিরে এলো। আগের মতো স্বাভাবিক হয়ে বিছানায় বসে রইল, যেন কিছুই জানে না। কিছুক্ষণ পর নূর খাবারের প্লেট হাতে রুমে ঢুকল। এক গাল হাসি দিয়ে প্লেটটা আদ্রিকে সামনে ধরে বলল, এই নেন আপনার লিগা খাবার আনছি। খাইয়া তারপর ঘুমাইবেন। আদ্রিক ভ্রু তুলল। ওহু। নূর সাথে সাথে চোখ বড় বড় করল। খাইবেন না? আমি এত কষ্ট কইরা আনলাম, তাও খাইবেন না? কইলাম না আর পালামু না। তাও বিশ্বাস করেন না? আমি মিছা কথা কই না বুঝছেন? আদ্রিক এবার মুচকি হাসল। খাবো না কখন বললাম? খাবো, তবে একটা শর্ত আছে। নূর কৌতূহলী হয়ে তাকালো। কি শর্ত? আদ্রিক একটু ঝুঁকে এলো তার দিকে। তার চিবুকে আলতোভাবে চুম্বন কেটে ফিসফিস করল, তুমি নিজ হাতে খাইয়ে দেবে। সাথে সাথে নূরে চোখ গোল হয়ে গেল। আমি আপনারে খাওয়াইয়া দিমু? আমার হাত তো ছোট্ট। এই হাতে খাওন দিলে আপনার পেট ভরব না। আপনি নিজেই লইয়া খান। আদ্রিক মাথা নাড়ালো। ওহু। তোমাকেই খাইয়ে দিতে হবে। নয়তো খাবো না। এই না না। আমি খাওয়াই দেই। তো আপনি সব কয়টা ভাত খাইবেন কিন্তু? ওকে বউ যান। বউ যান, ডাকটা শুনে নূরে গাল আবারও লাল হয়ে উঠল। সে ধীরে ধীরে প্লেটটা হাতে নিয়ে আদ্রিকে পাশে বসল। তারপর ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে ভাত মেখে আদ্রিককে খাইয়ে দিতে লাগল। আদ্রিক একদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটা কতটা যত্ন করে খাওয়াচ্ছে। যেন এই পৃথিবীতে তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। কিন্তু কয়েক লোকমা খাওয়ার পরও আদ্রিকে মুখে কোনো প্রতিক্রিয়া নেই দেখে নূর অবাক হয়ে গেল। এত ঝাল খাবার। তবুও লোকটার মুখে একটা শব্দও নেই। নূর সন্দেহভরা চোখে তাকিয়ে বলল, আপনার ঝাল লাগে না? ওহু, তবে অনেক টেস্টি লাগছে। বউ, এর হাতে প্রথম খাচ্ছি না। সত্যি ঝাল লাগে না? একটুও না। নূরে গলা শুকিয়ে এলো। এত ঝাল তবুও নাকুচ কাটছে। থাক আর খাওন লাগবো না। কেন? কেন? আমার পেট ভরেনি এখনো, সো আমাকে পুরো খাবারটা খাইয়ে দাও। কইলাম না খাওন লাগবো না। আমাকে চোখ রাঙাচ্ছ? থাপ্পড় দিয়ে সব দাঁত ভেঙে ফেলবো কিন্তু। নূর বারবার বারণ করার পরেও আদ্রিক তার কথা শুনল না। এরপর ভয়ে ভয়ে নূর পুরো প্লেটের খাবার আদ্রিককে খাইয়ে দিল। নূর খাবারের প্লেটটা টেবিলের উপর রাখতেই হঠাৎ আদ্রিক কাশতে শুরু করল। প্রথমে সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। কিন্তু ঝালটা এতটাই বেশি ছিল যে আর ধরে রাখতে পারল না। সে এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর ঝালের জ্বালায় পুরো রুমে এদিক ওদিক হাঁটতে লাগল। মনুর হতভম্ব হয়ে তাকিয়ে রইল।
পরক্ষণেই তড়িঘড়ি করে গ্লাস ভর্তি পানি এনে তার হাতে ধরিয়ে দিল। আদ্রিক এক নিঃশ্বাসে পুরো গ্লাস শেষ করে ফেলল। কিন্তু তাতেও ঝাল কমল না। সে পরপর আরো কয়েক গ্লাস পানি খেল। চোখ মুখ লাল হয়ে গেছে তার। নূর এবার সত্যিই ভয় পেয়ে গেল। সে অপরাধী মুখে বলে উঠল, ঝাল লাগে? আপনারে আগেই কইছিলাম আর খাওন লাগবো না, তাও শুনলেন না। দেখতাছেন কেমন কষ্ট হইতাছে আপনার? আমি কেন যে মরিচের গুঁড়া দিতে গেলাম। মুহূর্তেই নূরে মুখটা মলিন হয়ে গেল। আদ্রিক কে এমন কষ্ট পেতে দেখে নিজের উপরই রাগ হতে লাগলো তার। আদ্রিক মাথা চেপে ধরে বিছানায় বসেছিল। ঠিক তখনই নূর তাড়াতাড়ি রুম থেকে বের হতে নিল। কিন্তু আদ্রিক তার হাত টেনে ধরল। নূর ঘুরে তাকাতেই আদ্রিক নিচু স্বরে বলল, আমার বউজান শুধু ঝাল নয়, সে যদি নিজ হাতে আমাকে বিষ খাইয়ে দেয়, তবুও আমি কোনো প্রশ্ন ছাড়াই খেয়ে ফেলব। নূর অসহায় চোখে তাকিয়ে রইল। লোকটা সত্যিই এমন কেন? তার কষ্ট সহ্য করার অভ্যাস আছে। কিন্তু আদ্রিকে তো নেই। তবুও শুধু তার হাতের খাবার বলে কিছু না বলেই খেয়ে গেল। ভাবতেই বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হলো নূরে। সে ঠোঁট ফোলালো। বুঝছি পীড়িত একেবারে উতলাইয়া পড়তাছে। দেহি ছাড়েন, আমি মিষ্টি লইয়া আহি। খাইলে আর ঝাল লাগবো না। কিন্তু আদ্রিক তাকে ছাড়ল না। বরং এক ঝটকায় নূরকে বিছানার উপর ফেলে দিল। তারপর নিজেও তার উপর ঝুঁকে পড়ল। নূর চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আদ্রিক নিচু স্বরে আওড়ায়, মিষ্টি লাগবে না জান, আমার মিষ্টি তো এখানেই আছে। আছে যখন তাহলে কন নাই কেন? দেহি সরেন, আগে মিষ্টি খাইয়ে দিয়া নই। আদ্রিক মুচকি হাসল। তারপর ধীরে ধীরে নূরের মুখে আরো কাছে ঝুঁকে এলো। তোমাকে কষ্ট করতে হবে না জান। আমি আমার মিষ্টি নিজেই টেস্ট করে নিতে পারবো। নূর কৌতূহলী হয়ে তাকালো। কই আপনার মিষ্টি? আদ্রিক তার ঠোঁটের দিকে তাকিয়ে ফিসফিস করল। কেন? আমার বউ এর সুইট ঠোঁট। আমার বউ এর চেয়ে পৃথিবীতে আর কোনো কিছু মিষ্টি হতেই পারে না। সো এখন আমি সেই মিষ্টিটাই টেস্ট করব। নূর মুহূর্তেই ভয় পেয়ে চোখমুখ শক্ত করে বন্ধ করে ফেলল। সে কিছু বুঝে ওঠার আগেই আদ্রিক তার ওষ্ঠ জোড়া নিজের দখলে নিয়ে নিল। নূর ছটফট করতে লাগল। কিন্তু আদ্রিক ছাড়ল না। বরং আরো গভীরভাবে তাকে নিজের কাছে টেনে নিল। বেশ কিছুক্ষণ পর আদ্রিক তাকে ছেড়ে দিতেই নূর হাঁপাতে লাগল। বড় বড় শ্বাস নিচ্ছে সে। তারপর রাগী গলায় বলে উঠল, ইতর রাক্ষস খাচ্চর, একটু লিগা দম বের হইয়া যায় নাই? এমন করে কেউ? আদ্রিক তাকে বুকের সাথে জড়িয়ে রেখেই মৃদু হাসল। করে না বুঝি? আমি আবার কম সম ভালোবাসা দিতে পারি না। তাই একটু বেশি হয়ে গেছে। নূর নাক কুচকালো। ওয়াক্থু এইডারে কেউ ভালোবাসা কয়? আদ্রিক মুহূর্তেই নূরে গলায় মুখ ডুবিয়ে দিল। তার উষ্ণ নিঃশ্বাসে নূর কেঁপে উঠল। আদ্রিক স্লো ভয়েসে আওড়াল, কেউ বলে না, তবে আদ্রিক দেওয়ান বলে। আর রাত অনেক হয়েছে, সো চুপচাপ ঘুমাও। নয়তো এমন ভালোবাসা দেব যে কান্না করেও কুল পাবে না। কথাটা শুনেই নূর ভয় পেয়ে তড়িঘড়ি করে চোখ বন্ধ করে ফেলল। তার এই কাণ্ড দেখে আদ্রিক মুচকি হেসে উঠল। তারপর খুব যত্ন করে কে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। আর কিছুক্ষণ পর দুজনই ধীরে ধীরে ঘুমের দেশে তলিয়ে গেল। চলবে।